কখনো কি ভেবেছেন নিজের রক্তের মানুষই যদি আপনার সর্বনাশ ডেকে আনে? ১৯৯০ সালের ইন্দোনেশিয়ার এক নীরব গ্রামে এমনই এক গল্পের শুরু, যেখানে একটি সাধারণ পরিবার ধীরে ধীরে জড়িয়ে পড়ে কালো জাদুর অভিশাপে। রাতের অন্ধকারে করা এক ভয়ঙ্কর আচার, অদৃশ্য হাতের ছোঁয়া, আর এমন এক শয়তানি ওয়াদা যা একবার ভাঙলে আর রক্ষা নেই। এই গল্পে আছে এক মায়ের কষ্ট, সন্তানদের চাপা ঘৃণা, আর এমন কিছু সত্য যা জানলে মানুষ নিজের আপনজনকেই ভয় পেতে শেখে। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কার আত্মা যাবে অন্ধকারে, তা জানতে হলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে। গল্পের শুরুতে আমরা ১৯৯০ সালের ইন্দোনেশিয়ার একটি গ্রাম দেখতে পাই। সেখানে একটি বাড়িতে থাকতো লিন্ডা নামের এক নারী, তার ছোট মেয়ে ইরাকে নিয়ে। এক রাতে লিন্ডার ঘুম আসছিল না। সময় কাটাতে গিয়ে সে ড্রয়ার খুলে একটি পুরনো ছবি বের করে। ছবিটি দেখেই সে আবেগাপ্লুত হয়ে পড়ে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর সে সোফায় গিয়ে বসে পড়ে। এই সময়ে দৃশ্য বদলে যায়। অন্য কোথাও কেউ একজন নিজের রক্ত ব্যবহার করে ভয়ঙ্কর কালো জাদু করছিল। শয়তানকে ডাকা সেই আচার ধীরে ধীরে লিন্ডার ওপর প্রভাব ফেলতে শুরু করে। হঠাৎ লিন্ডা রান্নাঘর থেকে একটি শব্দ শুনতে পায়। তার মনে হয় হয়তো ইরাই সেখানে আছে, তাই সে ইরার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু কোনো উত্তর না পেয়ে শব্দের উৎস খুঁজতে সে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরে ঢুকতেই সে চমকে ওঠে। চোখের সামনে কালো কিছু হাত দেখা যায়, যা মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। ভয় পেয়েও সে রান্নাঘরের ভেতরটা পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই পিছন দিক থেকে আবার শব্দ ভেসে আসে। সেই শব্দ অনুসরণ করে লিন্ডা ডাইনিং রুমে যায়। সেখানে পৌঁছাতেই হঠাৎ একটি ভয়ঙ্কর কালো হাত তার মাথা শক্ত করে চেপে ধরে। পরক্ষণেই সে অদৃশ্য শক্তি তাকে মেঝেতে ফেলে টেনে নিয়ে যেতে থাকে অনেক দূর পর্যন্ত। লিন্ডা আতঙ্কিত হয়ে যায়। সে দেখতে পায় বাড়ির প্রধান দরজা নিজে থেকেই খুলে গেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে একটি শয়তানি হাত লিন্ডাকে হাতছানি দিচ্ছিল। দৃশ্যটা দেখে লিন্ডা চিৎকার করে ওঠে। এরপর দৃশ্য বদলায়। ৪ মাস পরের ঘটনা আমরা দেখতে পাই। সেই ঘটনার পর থেকে লিন্ডা অস্বাভাবিক হয়ে যায়। সে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। সারাদিন তার দেখভাল করছিল তার ছোট মেয়ে ইরা। লিন্ডা ইরাকে বলে এখন তার কাছে প্রতিটা দিন সপ্তাহের মতো লম্বা লাগে। তার কিছুই ভালো লাগে না। সময় যেন এগোয় না। রাতে সে ঘুমাতেও পারে না। প্রতি রাতে তার মনে হয় কেউ যেন তাকে তাকিয়ে দেখছে। ইরা তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ নেই, কিন্তু লিন্ডা বলে এখানে আরও কেউ আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লিন্ডার শরীর অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। ইরা জানে আজকে তাকে ইতিমধ্যেই ৩ বার গোসল করানো হয়েছে, আর গোসল করানো সম্ভব না। তাই সে ঠান্ডা পানি দিয়ে তার শরীর মুছিয়ে দেয়। কিছুক্ষণ পর লিন্ডা একটু স্বস্তি পায়। তখন ইরা তার চুল আঁচড়াতে শুরু করে। হঠাৎ সে চুলের ভেতরে একটি চোখ দেখতে পায়, কিন্তু পর মুহূর্তে সেটি গায়েব হয়ে যায়। সেই দিনই ইরা একটি চিঠি লিখে ফিয়াল নামের এক ব্যক্তিকে। ফিয়াল একজন ম্যাগাজিন লেখক। মানুষ নিজের সমস্যার কথা লিখে তাকে চিঠি পাঠায়। ইরাও প্রথমবারের মতো তার মায়ের অবস্থার কথা ফিয়ালকে জানায়। চিঠিতে সে লেখে ৪ মাস ধরে তার মা এভাবে অসুস্থ। কোনো ডাক্তারই এখনও তার সঠিক চিকিৎসা করতে পারেনি। তবে তার মায়ের অসুস্থতার মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ সে লক্ষ্য করেছে। সেগুলোর কথাও চিঠিতে উল্লেখ করে। একদিন ইরা তার মাকে খাবার খাওয়াচ্ছিল। তখন লিন্ডা হঠাৎ তার বড় ২ সন্তান আরিফ আর আরার কথা জিজ্ঞেস করে। তারা স্কুল থেকে ফিরেছে কিনা। ইরা বুঝতে পারে তার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই। তাই সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ তাকে খাবার খাওয়াতে থাকে। খাবারটা স্বাভাবিক তাপমাত্রার হলেও লিন্ডা সহ্য করতে পারে না। সে ছটফট করতে থাকে আর বারবার গরম বলে চিৎকার করে। একসময় সে বাকি খাবার ছুঁড়ে ফেলে দেয় এবং পানি খেতে শুরু করে। অনেক পানি খাওয়ার পরও তার মুখের ভেতর অস্বাভাবিক একটা অনুভূতি হতে থাকে। লিন্ডা হঠাৎ করে নিজের মুখ থেকে প্লেটের একটি ভাঙা টুকরো বের করে আনে। সেটি হাতে নিয়েই সে ইরার উপর হামলা করে। ইরা আতঙ্কে মায়ের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই লিন্ডা সে ভাঙা অংশটি নিজের চোখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তি এক পর্যায়ে ইরার মুখে আঘাত লাগে আর তার মুখ কেটে যায়। ঠিক তখনই লিন্ডার হুঁশ ফিরে আসে।
সে বুঝতে পারে সে নিজের মেয়ের সঙ্গে কি করে ফেলেছে। ইরাও ভয়ে কাঁপতে থাকে। এই ঘটনার পর ইরা তার বড় ভাই বোনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তারা শহরে থাকে, অনেক দূরে। বড় বোন আরা জানায় সে খুব ব্যস্ত, আসতে পারবে না। প্রয়োজনে শুধু টাকা পাঠাতে পারবে। কিন্তু এই মুহূর্তে ইরার টাকার নয়, আপনজনের দরকার ছিল। এরপর সে ভাই আরিফকে ফোন করে। আরিফ জানায় সে 4 মাস আগে একবার বাড়িতে এসেছিল, আবার গ্রামে আসতে অনেক টাকা লাগে। এই মুহূর্তে তার কাছে সেই টাকা নেই, জোগাড় করতে পারলে সে অবশ্যই আসবে। এই কথা শুনে ইরা ভেঙে পড়ে। সে নিজের অবস্থার কথা ঠিকমতো কাউকেই বলতে পারে না। মনের সব কথা সে শুধু ফিয়ালকে চিঠিতে লিখে যাচ্ছিল। ফিয়াল চিঠি পড়বে কিনা বা কোনো উত্তর আসবে কিনা এই বিষয়ে ইরার কোনো ধারণা ছিল না। একদিন সে চিঠি লিখছিল, এমন সময় ঘরের ভেতর থেকে হঠাৎ হাসির আওয়াজ ভেসে আসে। ইরার মনে হয় তার মা হাসছে। সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে যায়। ইরা আবার লিখতে বসতে আচমকা তার মা সামনে এসে দাঁড়ায়। লিন্ডা বলতে থাকে তার ভীষণ গরম লাগছে। ঠিক তখনই ইরার চোখের সামনে লিন্ডার মুখ থেকে রক্ত আর পোকামাকড় বের হতে থাকে। দৃশ্যটা দেখে ইরা আরও আতঙ্কিত হয়ে পড়ে। পরদিন রাতে ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। বাইরে তখন টানা বৃষ্টি। সেই সময় ইরা বাড়িতে ছিল না। লিন্ডা হঠাৎ ঘর থেকে বেরিয়ে নিজের কাপড় খুলে গ্রামের রাস্তায় হাঁটতে শুরু করে। এই সময় ইরার লেখা চিঠির বাকি অংশ থেকে আমরা জানতে পারি ইরা, আরিফ আর আরা কেউই জানে না তাদের বাবাকে। লিন্ডা পেশায় ছিল এই গ্রামের একজন পতিতা। ছোটবেলা থেকে তারা দেখেছে নানা রকম লোক তাদের বাড়িতে আসতো। তখন তারা এর কারণ বুঝতো না। বড় হতে হতে সব বুঝে ফেলে, আর এই কারণে আরা ও আরিফ ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যায়। কিন্তু ইরা কখনোই তার মাকে ছেড়ে যায়নি। সেই বৃষ্টির রাতে ইরা গিয়েছিল ফিয়ালের কাছে লেখা চিঠিটি ডাকবক্সে ফেলতে। অন্যদিকে লিন্ডা সম্পূর্ণ নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় হাঁটছিল। তাকে এভাবে দেখে দুজন লোক চমকে যায় এবং তারা গিয়ে গ্রাম প্রধানকে বিষয়টি জানায়। এদিকে ইরা বাড়িতে ফিরে দেখে তার মা নেই। দরজার পাশে পড়ে থাকা কাপড় দেখে সে বুঝে যায় কিছু একটা হয়েছে। কাপড়গুলো হাতে নিয়ে সে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে সে দেখতে পায় কিছু মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। সেখানে গিয়ে দেখা যায় লিন্ডা কবরস্থানে গিয়ে শুয়ে আছে। গ্রামের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে গালমন্দ করছিল, কিন্তু এসবে কিছুই যেন লিন্ডার কানে যাচ্ছিল না। সে বরং অদ্ভুতভাবে হাসছিল। ঠিক তখনই ইরা সেখানে পৌঁছে যায়। সে দৌড়ে গিয়ে তার মায়ের শরীরে কাপড় জড়িয়ে দেয়। লোকজনের কটু কথায় ইরা ভীষণ লজ্জায় পড়ে যায়। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানেই বসে থাকে। তখন গ্রাম প্রধান আর ওস্তাদ সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন। গ্রাম প্রধান ইরাকে সতর্ক করে বলেন সে যদি তার মায়ের ঠিকমতো দেখাশোনা করতে না পারে তাহলে যেন তার বড় ভাই বোনদের ডেকে আনে। আর ভবিষ্যতে যদি এমন ঘটনা আবার ঘটে তাহলে লিন্ডা আর ইরাকে গ্রাম থেকে চলে যেতে হবে। ইরা বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে তার মাকে বাড়িতে নিয়ে আসে, পরিষ্কার করে দেয়। তখন লিন্ডা কাঁদতে কাঁদতে ইরার কাছে ক্ষমা চায়। সে বলে 3 সন্তানের মধ্যে একমাত্র ইরাই সবসময় তার পাশে থেকেছে, তাকে সম্মান করেছে, অথচ সে বারবার ইরাকে কষ্ট দিয়েছে। এই কথা শুনে ইরার নিজেরও মায়ের জন্য খুব খারাপ লাগে। কয়েকদিন পর হঠাৎই ফিয়ালের চিঠির উত্তর আসে। চিঠিটা পেয়ে ইরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। ফিয়াল লিখেছে গত 4 মাস ধরে সে ইরার সব চিঠি পড়েছে। এসব পড়ে তার মনে হয়েছে সম্ভবত লিন্ডার ওপর কেউ কালো জাদু করেছে। চিঠিটা পড়েই দরজায় কড়া নাড়ে। ইরা দরজা খুলতে দেখে বহুদিন পর তার বড় ভাই বোন বাড়িতে এসেছে। আসতে না চাওয়ায় আরার মনটা বেশ খারাপ ছিল। আরিফ তার ছোট মেয়ে লিয়াকে সঙ্গে করে এনেছে, তবে তার স্ত্রী নিশা আসেনি। এর কারণ আমরা পরেই জানতে পারবো। বাড়ির পরিবেশ দেখে তাদের আরও ভালো লাগে না। তারা আগে লিন্ডার সঙ্গে দেখা করে, তারপর বাইরে এসে কথা বলতে থাকে। ইরা বলে তার দৃঢ় বিশ্বাস কারো কালো জাদুর কারণেই তাদের মায়ের এই অবস্থা। এই কথা শুনে আরা রেগে যায়। সে ইরাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন ইরা বলে তাহলে আরাই বলুক না লিন্ডার আসলে কি হয়েছে। আরার মতে এই বাড়ির পরিবেশ এমন হয়ে গেছে যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। ইরা বলে এতদিন ধরে সে একাই তার মায়ের সব দায়িত্ব সামলেছে। তার ওপর লিন্ডা পুরনো জিনিসপত্র ফেলে দিতেও দেয় না। তাহলে সে কি করবে?
এর উত্তরে আরা বলে, লিন্ডা তো নিজের সন্তানদেরই একসময় কত সহজে ছেড়ে দিয়েছিল। এখান থেকেই বোঝা যায় আরার মনে তার মায়ের প্রতি কতটা ক্ষোভ জমেছিল। ইরা তখন বলে, লিন্ডা কখনই তাদের তাড়িয়ে দেয়নি, বরং তারাই নিজেরাই মাকে ছেড়ে চলে গিয়েছিল। এই নিয়ে ইরা আর আরার মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক চলে। আরার ধারণা, মায়ের এখন তাদের প্রয়োজন হয়েছে শুধু সে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে বলেই। এই সময় হঠাৎ লিন্ডার ঘুম ভেঙে যায়। ঘরের পরিবেশ মুহূর্তে ভুতুড়ে হয়ে ওঠে। লিন্ডা নিজের শরীর নাড়াতে পারছিল না। তার দেহ ধীরে ধীরে হাওয়ায় ভেসে ওঠে। ছাদে দেখা যায় ভয়ঙ্কর হাতের হাতছানি। একই সঙ্গে লিন্ডার চেহারাও ভয়াবহ রূপ নেয়। হঠাৎ সে হাতগুলো এসে তাকে বিছানা থেকে তুলে নেয় এবং আক্রমণ শুরু করে। লিন্ডার গোঙানির শব্দ শুনে 3 ভাই বোন দৌড়ে আসে। তারা সেই হাতগুলো দেখতে না পেলেও লিন্ডার কষ্ট স্পষ্ট দেখতে পায়। শেষ পর্যন্ত ইরার কোলেই লিন্ডা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই দৃশ্য দেখে 3 সন্তানই হতবাক হয়ে যায়। ইরা কান্নায় ভেঙে পড়ে। পরদিন জানাজার জন্য এলাকাবাসী জড়ো হয়। দূরে দাঁড়িয়ে লিন্ডার লাশ দেখছিল আরা। গত রাতের কথাগুলোর জন্য তার ভীষণ অনুশোচনা হচ্ছিল। সে তো বলেই ফেলেছিল তার মা মরতে বসেছে, আর সত্যি তার মা মারা গেল। এখানে আমরা লক্ষ্য করি আরা আসলে কিছুটা অসুস্থ। সে একটি ওষুধ খায়, যেটি ইরা আসতেই সে লুকিয়ে ফেলে। ইরা তাকে জানাজার নামাজে ডাকতে এলে আরা জানায় সে অসুস্থ, নামাজ পড়তে পারবে না। সে ইরার কাছে ক্ষমা চায়। গত রাতের কথাগুলো দিয়ে সে কাউকে কষ্ট দিতে চায়নি, না ইরাকে না তাদের মাকে। ইরাও তাকে ক্ষমা করে দেয়। এরপর জানাজার নামাজ শুরু হয়। নামাজের মাঝখানে হঠাৎ একটি কালো বিড়ালকে লাশের ওপর বসে থাকতে দেখা যায়। নামাজ শেষ হতে বিড়ালটি লাফ দিয়ে সরে যায়। ঠিক তখনই লাশের দিক থেকে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে লিন্ডা উঠে বসে। সে ভয়ঙ্কর হাসি দিয়ে সবার দিকে তাকায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবার গা শিউরে ওঠে। অনেকেই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ডাক্তার জানায় লিন্ডা আসলে মারা যায়নি, সে মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিল। সম্ভবত সে কোমায় চলে গিয়েছিল বলে সবাই ভেবেছিল সে মারা গেছে। এখন সে পুরোপুরি সুস্থ। তখন আরিফ একটা অদ্ভুত প্রশ্ন করে, যে মানুষটি তখন তাদের মায়ের শরীরে আছে সে কি আদৌ তাদের মা? এই কথা শুনে আরা একটু রেগে যায়। এরপর 3 ভাই বোন মায়ের সঙ্গে দেখা করতে যায়। আগের রাতে জাকার্তা থেকে আসার কারণে তখন কথা হয়নি। লিন্ডা তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, এখন থেকে তারা যেন সবাই একসঙ্গে থাকে। তাদের মধ্যে আর কোনো ঝামেলা সে চায় না, বিশেষ করে এখন যেহেতু তার একজন নাতি হয়েছে। এই কথা বলে সে লিয়াকে বুকে টেনে নেয়। মায়ের এই আচরণ দেখে আরিফ আর আরা দুজনেই অবাক হয়ে যায়। কারণ এতদিন যে মাকে তারা কঠোর হিসেবে চিনত, তার কাছ থেকে এমন মিষ্টি ব্যবহার একেবারে অপ্রত্যাশিত ছিল। তখন ওই রাতে আরিফ আর আরা শহরে ফিরে যাওয়ার ব্যাপারে কথা বলছিল। আর প্ল্যান ছিল সে পরশুই শহরে ফিরে যাবে। এই কথার মাঝে আরিফ হঠাৎ আরাকে একটা প্রশ্ন করে। সে জানতে চায় শহরে গিয়ে কি সে আরার সাথে থাকতে পারবে। আরার উত্তরটা সরাসরি না ছিল। সে জানে সে বোর্ডিং স্কুলে থাকে, আর যদি একা থাকতো তাহলে হয়তো তারা 2 ভাই বোন একসাথে থাকতে পারতো। আরার মধ্যে আরিফের জন্য সবচেয়ে ভালো হবে এই বাড়িতেই থাকা। কিন্তু আরিফ স্পষ্ট করে বলে লিন্ডার সাথে সে বেশি দিন ভালোভাবে থাকতে পারবে না। পরদিন সকালে আরার ডাকে ইরার ঘুম ভাঙে। আরার চোখে মুখে তখন অদ্ভুত এক উত্তেজনা। সে ইরাকে বলে তাকে নাকি কিছু দেখাতে হবে। দুজন রুম থেকে বেরিয়ে বাইরে আসে। তারা তখন দেখতে পায় খাবার টেবিলে খুব সুন্দরভাবে খাবার সাজানো। পুরো ঘরটাও একেবারে পরিপাটি। অথচ কিছুদিন আগেও বাড়ির অবস্থা ছিল ভয়ঙ্কর রকম বেহাল। ইরা অবাক হয়ে প্রশ্ন করে, এসব কাজ কে করেছে? ঠিক তখনই তাদের সামনে আসে তাদের মা লিন্ডা। সে জানে পুরো ঘর গুছিয়ে সে নিজেই সবার জন্য খাবার তৈরি করেছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ লিন্ডা সুস্থ থাকতেও কোনোদিন এমন আচরণ করেনি। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। এই অস্বাভাবিক সুখী পরিবেশে ইরা কিছুটা আশ্বস্ত হয়। খুশি হয়েছে এই ঘটনাটাও ফিয়ালকে চিঠির মাধ্যমে জানায়। তার মনে হতে থাকে তার মা যেন পুরোপুরি অন্য একজন মানুষে পরিণত হয়েছে। সে লিয়ার সাথেও খুব ভালো সময় কাটাচ্ছিল। এটা দেখে ইরার মন ভালো হয়ে যায়। তবে ইরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। লিন্ডা হঠাৎ করে বাম হাত দিয়ে লেখা শুরু করেছে। এ ব্যাপারে ইরা জিজ্ঞেস করলে লিন্ডা জানায় কোমা থেকে ওঠার পর থেকে সে বাম হাত দিয়ে লিখছে। সেই রাতে ইরা আবার চিঠি লিখতে বসে। এবার সে ফিয়ালকে লিন্ডার জেগে ওঠার বিষয়টা জানাতে চাচ্ছিল।
লিখতে লিখতে সে অনুভব করে কেউ যেন তার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। হঠাৎ করেই চিঠির ওপর কয়েক ফোঁটা রক্ত পড়ে। ইরা ভয়ে চমকে ওঠে। সে উপরের দিকে তাকিয়ে দেখে পুরো সিলিং কালো হয়ে গেছে। সেখান থেকে ঝরতে শুরু করে রক্ত আর পোকামাকড়। এই দৃশ্য দেখে ইরা একেবারেই হতবাক হয়ে যায়। সে রাত থেকেই পুরো বাড়ি জুড়ে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ কিছু আওয়াজে আরিফের ঘুম ভেঙে যায়। সে বাইরে থেকে টিভি চলার শব্দ পাচ্ছিল। শব্দটা চেক করার জন্য সে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তার মা বসে টিভি দেখছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিভি স্ক্রিনে কিছুই চলছিল না। আরিফ কিছু জিজ্ঞেস করলেও তার মা কোনো উত্তর দেয় না। তখন আরিফ লক্ষ্য করে তার মা এক হাত দিয়ে আরেক হাতের চামড়া তুলে ফেলছে। এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই লিন্ডা ভয়ানক রূপ নিয়ে তার দিকে ঘুরে তাকায়। দেখে মনে হচ্ছিল সে যেন এক জীবন্ত লাশ। লিন্ডা বলে সে ওয়াদার জন্য এসেছে। এই কথা বলে সে ভয়ানক এক হাসি দেয় এবং আবার সামনে ঘুরে তাকায়। আরিফ এই কথার মানে কিছুই বুঝতে পারে না। এরপর সে দেখে ধীরে ধীরে তার মা সোফার সাথে মিলিয়ে যাচ্ছে। ভয়ে সে সামনে গিয়ে চেক করতে যায়, কিন্তু সোফায় নয়। সে তার মাকে দেখতে পায় টিভির ভেতরে। ঠিক তখনই টিভির নিচের ড্রয়ারটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে তার মায়ের ভয়ানক রূপ তার দিকে এগিয়ে আসে। এই ভয়ানক স্বপ্ন দেখে আরিফের ঘুম ভেঙে যায়। পরদিন দেখা যায় আরা প্রেগনেন্ট ছিল। এই কারণে সে নিজে মেডিসিন খেয়ে অ্যাবর্শন করাচ্ছিল। রুম থেকে বের হতে ইরা বুঝে যায় আরার শরীর খারাপ করেছে। ইরা বিষয়টা জানতে চাইলে আরা কিছু শেয়ার করে না। এরপর ইরা বেডশিট পরিষ্কার করতে যায়, যেটাতে আরার রক্ত লেগে গেছিল। কিন্তু সে রক্ত কোনোভাবে পরিষ্কার হচ্ছিল না। তাই সে বেডশিটটা ভিজিয়ে রেখে দেয়। ঠিক তখনই বালতির ভেতরে সে ভ্রূণ এসে উঠতে দেখে। এই দৃশ্য দেখে ইরা ভয় পেয়ে চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই সেটি গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি লিয়া লিন্ডার দেওয়া একটি পুতুল নিয়ে খেলছে। খেলার সময় তার হাত থেকে কলম পড়ে যায়। কলম তুলতে যেতেই সে দেখে পুতুলটা আপনা আপনি ঘাড় ঘোরাচ্ছে। শুধু তাই নয়, পুতুলটি ভয়ানক এক রূপ ধারণ করে। এই দৃশ্য দেখে লিয়া ভয়ে চিৎকার শুরু করে। ঠিক তখনই পুতুলটির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এই সময় আরিফ সেখানে এসে মেয়েকে বুকে টেনে নেয়। অবাক করার বিষয়, তখন পুতুলটি একদম স্বাভাবিক ছিল। এরপর বাকিরাও সেখানে আসে। আরিফ পুতুলটিকে আলমারির ভেতরে রেখে তালা দিয়ে দেয়। সেই রাতে কিছু আওয়াজে আরার ঘুম ভেঙে যায়। সে আওয়াজের উৎস দেখতে রুমের বাইরে আসে। বাইরে এসে দেখে তার মা নিজেই নিজের মাথায় আঘাত করছে। আরার সামনে তখন লিন্ডার ভয়ানক রূপ প্রকাশ পায়। ছটফট করতে করতে সে তার ভেতর থেকে সে ভ্রূণ বের করে আনে। এই দৃশ্যের পর আরার ঘুম ভেঙে যায়। সকালে খাবার টেবিলে লিন্ডা আরাকে বলে তার মধ্যে আরার আরেকটা নাতি হতে পারত, কিন্তু আরা সেটা হতে দেয়নি। এই কথা শুনে আরা অবাক হয়ে যায়। সে ভাবে লিন্ডা এটা জানলো কিভাবে। লিন্ডা আরও বলে আরার কখনোই তার মায়ের মতো হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিকই তার মায়ের মতো হয়ে গেছে, বরং তার থেকেও খারাপ হয়েছে, কারণ নিজের সন্তান নিজে মেরে ফেলেছে। এই কথা শুনে আরা বলে সে লিন্ডার মতো না, আর সে লিন্ডার মতো না বলে এখানে এসেছে। সে লিন্ডাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চায় সে কখনোই অনিশ্চয়তা নিয়ে কাউকে এই পৃথিবীতে আনবে না, আর কাউকে মারধর করে নির্যাতন করে বড় করবে না, যেভাবে লিন্ডা ছোটবেলা থেকে তাদের সাথে করেছে। ইরা পরিস্থিতি শান্ত করতে গেলে আর হঠাৎ করে আরা তাকে প্রশ্ন করে সে কি জানে তাদের বাবাকে। তারা কেউই জানে না তাদের বাবাকে। ছোটবেলায় মাকে অন্য কারোর সাথে দেখার কষ্ট শুধু তাদের মতো সন্তানরাই বোঝে। আরার মতে সে চায় না তার সন্তানও এই কষ্ট পাক। এই কারণেই সে অবসর করে কোনো ভুল করেনি। ইরা প্রতিবাদ করলে আরা কিছু শুনতে চায় না এবং সেখান থেকে চলে যায়। রাতে আরা ঘুমানোর সময় হঠাৎ গুনগুন করে গান শোনে। এই শব্দে তার ঘুম ভেঙে যায়। সে আবার ঘুমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার সামনে মায়ের ভয়ানক রূপ চলে আসে। ভয়ে সে একেবারে কেঁপে ওঠে। তার কাপড়ে তখন রক্ত লেগেছিল। এই অস্বাভাবিক ঘটনার পর সে দ্রুত বাইরে এসে ইরার সাথে কথা বলে। ইরা প্রথম রাতে যে কালো জাদুর কথা বলেছিল সেই বিষয়টা সে জানতে চায়। ইরা তখন আরাকে সে চিঠিটি দেখায়। এরপর ফিয়ালের লেখা অনুযায়ী ইরা একটি প্লেট সাজাতে শুরু করে। ফিয়াল আগে চিঠিতে লিখে দিয়েছিল কিভাবে বোঝা যাবে কারো উপর কালো জাদু করা হয়েছে কিনা,
ইরা একটি বিশেষ পানীয় আর একটি ডিম নিয়ে সেটা লিন্ডার বিছানার নিচে রেখে আসতে যায়। রুমে ঢোকার সময় শেফিয়ালের লেখা সে মন্ত্রটি 3বার পাঠ করে। মন্ত্র পাঠ করে ফু দিতে ডিমটা আপনা আপনি নড়ে ওঠে। এই জিনিসটা দেখে ইরা অবাক হয়ে যায়। এবার সে ডিমটা বিছানার নিচে রাখতে যায়। ঠিক তখনই সে বিছানার অপর প্রান্তে দুটি পা দেখতে কিন্তু তার মা তো তখনও ঘুমিয়েছিল। পরক্ষণে ভালো করে চেক করলে দেখা যায় সেখানে আসলে কিছুই নেই। পরদিন সকালে তারা ওই ডিমটা চেক করে। ডিমটার ভেতরটা ছিল পুরোপুরি কালো। ভেতরে অসংখ্য পোকা দেখা যাচ্ছিল। এটার মানে পরিষ্কার, সত্যি তাদের মায়ের ওপর কেউ কালো জাদু করেছে। এই কথা শুনে আরিফ বলে বাঁচতে হলে এখনই তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এদিকে ইরা কালো জাদুর বিষয়টা ফিয়ালকে চিঠিতে জানায়। এরপর যে হৃদয় কাঁপানো ঘটনা ঘটল তা আমি পরবর্তী পার্টে এক্সপ্লেইন করব। এর জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।